ভোট হরণকারীরা পালিয়ে গেলেও নির্বাচন বাধাগ্রস্ত করছে একটি দল, বললেন তারেক রহমান। স্বাধীনতায় বিশ্বাস না করা দলকে ভোট দিলে দেশের সর্বনাশ হবে, ফখরুলের মন্তব্য। বিএনপিকে নিয়ে একসাথে আন্দোলন করতে গিয়ে অনেক ছাড় দিয়েছে জামাত, ডাক্তার শফিকের মন্তব্য। বললেন কাউকে পরোয়া করে না জামাত। সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার, সিনিয়র কর্মকর্তাদের সাথে মতবিনিময়। নির্বাচনী প্রচারণা জমে উঠেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় প্রার্থীদের গণসংযোগ, নানা প্রতিশ্রুতি। হাসিনা বিরোধী আন্দোলনে চানখারপুলে 6 মার্ডারে সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, বিভিন্ন মেয়াদে সাজা অপর 5 পুলিশ কর্মকর্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট হরণকারীরা পালিয়ে গেলেও নির্বাচন বাধাগ্রস্ত করছে একটি গোষ্ঠী। হাতিয়ায় নির্বাচনী জনসভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার জনগণকে রক্ষা করতে হবে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গন্ডায় বুঝে আনতে হবে। দীর্ঘ 22 বছর পর আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে উৎসাহ উদ্দীপনায় ভাসছে নেতাকর্মীরা। ব্যাপক প্রস্তুতি ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির। সার্কিট হাউস মাঠের জনসভাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ময়মনসিংহ থেকে অমিত রায়ের তথ্য ছবিতে বিস্তারিত। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরী ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে। জনসভাস্থল ঘুরে সন্তুষ্ট কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা। দীর্ঘ 22 বছর পর উনি ময়মনসিংহে আসবেন, সেই জন্য আমরা অনেক আনন্দিত, উৎফুল্ল। তার এই আগমনকে নিয়ে আমরা ময়মনসিংহবাসী খুব প্রফুল্ল। তার কাছ থেকে আমাদের পাওয়ার চাওয়ার অনেক কিছুই আছে। আমরা আশা করি সবগুলোই আমরা ময়মনসিংহবাসী তার কাছে দাবি পেশ করব। লক্ষ কোটি জনতা আজকে বরণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ময়মনসিংহ বিভাগের সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটার, আমাদের 24টা আসনের প্রার্থীরা এখানে থাকবে এবং তাদেরকে আমাদের চেয়ারম্যান মহোদয় পরিচয় করিয়ে দিবেন। এবং 24টা আসন থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী এবং জনগণ এই সভায় অংশগ্রহণ করবে। তারেক রহমানের বক্তব্যে দিক নির্দেশনা মিলবে বলে অপেক্ষা বিএনপি মনোনীত প্রার্থীদের। আমরা যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। আগামী 27 তারিখ বিকাল 2টায় আসবেন। আমরা মনে করি এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করবে ইনশাআল্লাহ। ময়মনসিংহ বিভাগের 4টি সাংগঠনিক জেলার নেতারাও কর্মব্যস্ত। আমরা এই দিনের জন্যই আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই নেতা তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশে উনি সশরীরে এই ময়মনসিংহে আমাদের মাঝে আসবেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমরা ইতিমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম, আমাদের সকল জেলাকে নিয়ে, অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি মিটিং সহ আমাদের সকল কার্যক্রম শুরু করেছি। তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেখ হাসিনা সবাইকে বিপদে ফেলে দিল্লিতে গিয়ে বসে আছেন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগে ধানের শীষ আর নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো, কিন্তু এখন নৌকার কাণ্ডারি শেখ হাসিনা দেশের জনগণকে ফেলে ভারতে পালিয়ে গেছেন। ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় তিনি সব কথা বলেন। জানান, বিএনপি ব্যবসার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য। এদেশে বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল। এই সময় রাজনৈতিক প্রতিপক্ষ
পক্ষে সমালোচনা করে তিনি বলেন, যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে, দেশের হাজার হাজার মানুষ হত্যা করেছে, তারা আবার এসে ভোট চাচ্ছে। বলেন, যে দল বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদেরকে ভোট দিয়ে দেশের সর্বনাশ না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে, দিল্লিতে গিয়ে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? বিএনপিকে নিয়ে একসাথে আন্দোলন করতে গিয়ে অনেক ছাড় দিয়েছে জামাত ইসলামী, ভবিষ্যতে তারা আর ছাড় দেবে না, এমনটা জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাত কাউকে পরোয়া করে না, যে হাত দিয়ে কেন্দ্র দখলের চেষ্টা হবে সে হাতে আঙুল থাকবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আর আই বাবুলের ক্যামেরায় মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিমাঞ্চল সফর করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় জোটের প্রথম সমাবেশ হয় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সেখানে জড়ো হন জোটভুক্ত দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী। জামাত আমির অভিযোগ করেন, ভোট চাওয়ার অপরাধে একটি গোষ্ঠী জামাতের নারী কর্মীদের নানাভাবে নাজেহাল করছে। চাঁদাবাজি করে কিছু মানুষ জনজীবন অতিষ্ঠ করে তুলছে বলেও অভিযোগ তার। এখানে কুষ্টিয়া জেলায় 60টার মতো চাল কল আছে। ট্রাকগুলো এখান থেকে চাল বোঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। ট্রাকের মালিকরা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, চাল কল মালিক যারা তারা অতিষ্ঠ। এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে, যেই বাংলাদেশে প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। পরে মেহেরপুর নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। সেখান থেকে জামাত আমির অংশ নেন চুয়াডাঙ্গার টাউন হল মাঠের মহাসমাবেশে। এ সময় বিএনপির রাজনীতির সমালোচনা করেন 11 দলীয় জোটের এই শীর্ষ নেতা। আজকের যুব সমাজ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। 54 বছর যেই রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোন কোন রাষ্ট্রের তাবেদারে পরিণত করেছে, আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলেছে, আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না। জামাত মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে দাড়িপাল্লায় ভোট চান ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় সফর করলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নারীর উন্নয়নের পাশাপাশি অবহেলিত এইসব জনপদের উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিলেন তিনি। 11 দলীয় জোট নির্বাচিত হলে এই দেশের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। জামাত আমির পরে যোগ দেন ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে নির্বাচনী জনসভায়। এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে 64 জেলায় সমৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঝিনাইদহ। একটি দলের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোটকে প্রভাবিত করা অনাকাঙ্ক্ষিত এবং বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে এবং তারা আমলে নিয়েছে। অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মাহাদি আমিন। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরে জনগণের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে মন্তব্য করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডাক্তার মওদুদ আহমেদ পাভেল। সারা দেশে জামাতের সঙ্গে সংঘর্ষের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হবার আহ্বান জানানো হয়েছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। আপনারা জানেন, এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 77(1) ঘ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।
আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে তাগিদ দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব নির্দেশনা দেন। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা এবং সশস্ত্র বাহিনীর সম্ভাব্য দায়িত্ব ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। সভার শুরুতে দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন প্রফেসর ইউনূস। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এর আগে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানরা। প্রচারণা শুরুর ৫ম দিনে ঢাকার বিভিন্ন আসনে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। সন্ধ্যায় পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এই সময় তিনি বলেন, একটি গোষ্ঠী নির্বাচনে জিততে পারবে না জেনে ভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এদিকে রাজধানীর সূত্রাপুর এলাকায় নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করেছেন ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। মিরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক। বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার ৫ম দিন সোমবার রাজধানীর শান্তিনগর, বিজয়নগর ও পল্টন এলাকার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, একটি দল নির্বাচনে জিততে পারবে না জেনেও ভোটের দিন বিশৃঙ্খলা করতে পারে। এজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ওরা জানে যে ইলেকশনে ওরা জিততে পারবে না, ওরা কি করবে যাতে বিএনপি ভোটাররা ভোট দিতে না পারে, এই জন্য রাস্তা আটকায় রাখবে, লাইন ধরে থাকবে, লাইন ছাড়বে না, করতে পারে। তো দয়া করে আপনারা সব দিক খেয়াল রেখে দিনব্যাপী রাজধানীর পুরান ঢাকায় নিজ নির্বাচনী এলাকার অলিগলিতে গণসংযোগ করেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ সময় ভোটারদের নানা আশ্বাস দেন ইশরাক হোসেন। প্রচারণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, সবকিছু শান্তিপূর্ণভাবে হলেও কিছু প্রার্থীর বেফাস ও কুরুচিপূর্ণ বক্তব্যে বাড়ছে অস্বস্তি। অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত বাজে মন্তব্য করেছে। তার উচিত জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া, অন্য অথবা সেটা যদি না করে তার দলের উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া। এই ভণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে, লুটপাট করছে, বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে, ব্যাংক দখল করছে, হসপিটাল দখল করছে, আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই রাজাকার ৭১-এর যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি কঠিন জবাব দিবে ইনশাআল্লাহ। মিরপুর ৬ এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। গণসংযোগ চলাকালে মিরপুর এলাকার গ্যাস, পানি ও ভাঙা রাস্তা সংস্কারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ১২ তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। এ সময় ডাকসু নিয়ে জামাত নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিক্রিয়াও জানান আমিনুল হক। জামাতের প্রার্থী যারা, তারা ক্ষমতার মোহে পড়ে তারা কাণ্ড জ্ঞানহীন মতো কথাবার্তা বলছে এবং তাদের এই কথাবার্তার লাগাম টানা উচিত, কারণ দেশের জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর ভাটারা এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এ সময় তিনি বলেন, ৭১ সালে যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ভোট দেওয়ার আগে তাদের ইতিহাস বিচার করে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা সহ বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীরা। সোমবার সকালে ১০ দলীয় জোটের পক্ষে এনসিপি মনোনীত ঢাকা ১৮ আসনের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগে অংশ নেন। এ সময় তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়
নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তিনি গণভোটে হাঁ এর পক্ষে ভোট চান। অভিযোগ করেন একটি দল হামলা করে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে। আগে হামলা হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না। জাতীয় নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য ৮১টি পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ৭,৯৯৭ জন এবং স্থানীয়ভাবে ৪৭,৪৫৭ জন পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের অবহিত করেছেন নির্বাচন কমিশন। সোমবার সকালে এই বৈঠকের বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান নির্বাচনের ফলাফল ও ভোট গণনা একসাথে হবে, এর কারণে ভোটের ফলাফল প্রকাশে দেরি হবে বলেও উল্লেখ করেন তিনি। আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। আচরণবিধি ভঙ্গের বিষয়টা আপনারা ৩০০ কনস্টিটিউয়েন্সিতে ৩০০টা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তাদেরকে বলেন, তাদেরকে আপনারা বলেন, রিটার্নিং অফিসারের কাছে বলেন, উইথ এ কপি টু আস। আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলো আপ করবো। একটা সরকারি চাকরিজীবী, একটা যারা আপনার ভোট ব্যবস্থার সাথে জড়িত আছেন তারা, আর যারা আইনি হেফাজতে আছেন, এদের ব্যালট আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় জাতীয় পার্টি, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও কমিশনের অবস্থান ব্যাখ্যা করেন। কোনো পার্টির নাম উল্লেখ না করে আমি বলি, বাংলাদেশে বর্তমানে যে সমস্ত দল তাদের রেজিস্ট্রেশন বহাল আছে, প্রত্যেকের জন্য সমান সুযোগ আমরা সৃষ্টি করেছি এবং তাদের উপর কোনো বাধা, যেহেতু আইনি বাধা নেই, তারা নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমরা খুব আশাবাদী যে এই পর্যন্ত যত পরিবেশ দেখেছি, আমি মনে করি পরিবেশ অনেক ভালো আছে এবং আমরা সুষ্ঠু নির্বাচন সবাই লক্ষ্য করবেন। এদিকে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি সহ নানা অভিযোগ সিইসির কাছে তুলে ধরেন দলটির প্রতিনিধিরা। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি তাদের। যে একটি দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের উপর মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে, যেটি একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করেছে। আমরা ইসিকে বলেছি, নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি এই ব্যাপারে ওনারা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ, রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা আছেন মাঠে কাজ করে, তারা যাতে সেই ভূমিকা পালন করেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ভোট কেনা বেচা ঠেকাতে এবার প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি থাকবে। চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় তিনি কথা জানান। এই ঘটনা ঘটে থাকে, ভোট কেনা বেচা, এটা যেন না হয়। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তারা যেন এই কয় টাকার বিনিময়ে তার ভোটটা বিক্রি করে 5 বছরের জন্য যেন গোলামে রূপান্তরিত না হয়। আমরা কিছু রেস্ট্রিকটিভ মেজার এখানে ইম্পোজ করব, এটা ক্যাপ দিয়ে দিব, আমরা একটা সিলিং নির্ধারণ করে দিব যে অ্যাভারেজের বেশি বা একটা সিলিং এর বেশি এই নির্বাচনকালীন সময়ে, বিশেষ করে 8 তারিখের পর থেকে আর এই ট্রানজাকশন গুলো করা যাবে না। তো আপনারাও খেয়াল করবেন যে এমএফএস ব্যবহার করে এই বিভিন্ন ধরনের আপনার নগদ হোক, বিকাশ হোক, রকেট হোক, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে যেন টাকা বিলি না হওয়া শুরু হয়। বিষয় হবে আনন্দের মাধ্যম হবে। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলের 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা সাবেক উপপুলিশ কমিশনার শাহ আলমের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া সহকারী পুলিশ কমিশনার ইমরুল হাসান সহ 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় ন্যায় বিচার হয়নি বলে আপিল করবে বলে জানিয়েছে প্রসিকিউশন এবং আসামি পক্ষ। এদিকে রায় ক্ষোভ জানিয়েছেন নিহতদের পরিবার। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার।
২৪ আগস্ট সকাল রাজধানীর চাংখারপুলে ছাত্র জনতার আন্দোলন ছত্রভঙ্গ করতে মারমুখে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষুব্ধ জনতা দমনে গুলি চালায় পুলিশ। সেখানে আনাস সহ ৬ জন নিহত হয়। এই ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করা হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার বিচার কাজ শেষ করে সোমবার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে পলাতক ৩ জনকে মৃত্যুদণ্ড, পলাতক সহকারী কমিশনার ইমরুল হাসান এবং কারাগারে থাকা বাকি ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এই ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি ৩ জন কনস্টেবল, যারা সরাসরি ফিল্ডে থেকে গুলিবর্ষণ করেছিল, যাদের গুলিবর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে 6 বছরের, একজন 4 বছর, বাকি 3 জন কনস্টেবলকে 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। যে 3 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের যত সম্পদ আছে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকিটা এই বাজেয়াপ্তকৃত সম্পদ কাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারটা পূর্ণাঙ্গ রায় পেলে আমরা হয়তো বুঝতে পারবো যে সেখানে কী ধরনের অবজারভেশন আছে। আসামিদের কম সাজা হওয়ায় ন্যায় বিচার নিশ্চিত হয়নি জানিয়ে আপিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে, এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে। যেহেতু একটা অ্যাপিলেট ফোরাম আছে সুপ্রিম কোর্টে, এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা এই মুহূর্তে মনে করছি যদি আসামি পক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। তাদের আইনের কাঠামোর মধ্যে থেকে তারা তাদের ঊর্ধ্বতন সুপিরিয়র কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ঘটনাস্থলে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সিআরপিসি বা পেনাল কোড অনুযায়ী দায়িত্ব পালন করেছে। তাই এখানে আসামিদের যে সাজাগুলো প্রদান করেছে এখানে আমরা সংক্ষুব্ধ। এই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নিহত কয়েকজনের স্বজনরা। তাদের দাবি ন্যায় বিচার হয়নি। যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। আমি এই মানতে পারি না। এই সাজা আমাদের শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে। আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর প্রথম মামলা আর দ্বিতীয় রায়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজধানীর কড়াইল এলাকায় দুদিনের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ দেওয়া শুরু করেছে বিএনপি। মেডিকেল ক্যাম্পে প্রথম দিন সোমবার বেলা 2টা পর্যন্ত 5 শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমেই পরামর্শপত্রের সঙ্গে ওষুধও দেওয়া হয়েছে। এর আগে ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের যে কোনো দুর্যোগে তারেক রহমান দেশের মানুষের পাশে ছিলেন, এখনও আছেন। বিএনপি সরকারে গেলে স্বাস্থ্য খাতে দুর্নীতি নির্মূল করবে বলেও জানিয়েছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। এই সময় তিনি ঢাকা 17 আসনের জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। সদ্য স্ত্রী ও 9 মাস বয়সে সন্তান হারানো সাদ্দামকে মানবিক বিবেচনায় এই জামিনের আদেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি JBM হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয়। আদালতের সাদ্দামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা। তিনি বলেন, আদালত মানবিক বিবেচনায় সাদ্দামকে জামিন দিয়েছে। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দী। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। যশোর কারা কর্তৃপক্ষের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে এবং জামিনের কাগজ বুঝে পেলে মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হবে। এর আগে গত 24 জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে মাত্র 5 মিনিটের জন্য সাদ্দামকে মৃত স্ত্রী ও 9 মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। মিরসরাইয়ে বাতিল হওয়া ভারতীয় ইকোনমিক জোনের প্রায় 850 একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেজার গভর্নিং বডির সভায় বিশেষ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে,
এমন দেশগুলোর বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। এছাড়াও চট্টগ্রামের আনোয়ারায় একটি ফ্রি ট্রেড জোনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর ফলে কাস্টমসের বাধ্যবাধকতা থাকবে না। দেশি বিদেশি যে কেউ ইম্পোর্ট করার পাশাপাশি এখান থেকে রি-ইম্পোর্টও করতে পারবে। এজন্য 8টি আইন ও বিধিমালা পরিবর্তন করতে হবে। সরকার রোডম্যাপ তৈরি করছে, আগামী সরকার কাজ শুরু করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডার চেয়ারম্যান জানান, এফডিআই আনতে ভূমিকা রাখলে প্রবাসীদের ক্যাশব্যাক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দেশের বাইরে আপাতত চীন, কোরিয়া, ইইউতে বিডার অফিস চালুর সিদ্ধান্ত হয়। বিনিয়োগকারীদের সুবিধায় সরকারি 6টি সংস্থাকে একীভূত করা হবে বলেও জানানো হয়েছে ব্রিফিংয়ে। জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্কড হবে। এবং এই জায়গাটা এই মুহূর্তে খালি আছে। এটা গত বছরের জুন পর্যন্ত আসলে ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে আইডেন্টিফাই করা ছিল। তো আপনারা অনেকে শুনেছেন যে ওই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার প্রধান 3-0 তত্ত্বের প্রবর্তক হওয়া সত্ত্বেও সরকার আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে আয়োজিত টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, শূন্য নিট কার্বন নিঃসরণ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করার সুযোগ কেন সরকার হারালো সে বিষয়ে দেশবাসীর কাছে জবাব দিতে হবে। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সব সিদ্ধান্তই ছিল চাপিয়ে দেয়া। জ্বালানির মাস্টার প্ল্যানের খসড়া অধ্যাদেশ অংশীজনদের না জানিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে। খসড়া অধ্যাদেশ পুনর্বিবেচনা করার পরামর্শ দেয় টিআইবি। আজকে দিবসটা আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস। এই দিবসটি পালনে আমার সরকার ব্যর্থ হয়েছে। আমি অত্যন্ত বিব্রত, এবং এই কারণে আরো বেশি বিব্রত যে 3-0 ধারণ পাওয়ার তিনি তার সরকার এটা ব্যর্থ হয়েছে। আমি তাদেরকে সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার পর তারা নিজেরা একটি শ্বেতপত্র প্রকাশ করবেন। এই শ্বেতপত্র এই 3-0কে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে যে প্রচারণা করে থাকেন, জাতীয়ভাবে সে প্রচারণার পাশাপাশি কতটুকু দায়িত্ব পালন করেছেন, এই 3টি বিষয়কে কেন্দ্র করে এই বিষয়ে আমরা মনে করি দেশবাসী জানতে চাইবে। যুক্তরাষ্ট্র থেকে 60,000 মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে একটি জাহাজ। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় করতে এই গমের চালান আসা উপলক্ষে সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, খাদ্য সচিব ফিরোজ সরকার এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের গম চাষিদের বাণিজ্যিক সংগঠন ইইএস হুইট অ্যাসোসিয়েটসদের সঙ্গে সমঝোতা অনুযায়ী 2030 সাল পর্যন্ত বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ 7 লাখ মেট্রিক টন গম ক্রয় করবে। এই সমঝোতা স্মারকের অধীনে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এগ্রোকর্পের মাধ্যমে 3টি বিক্রয় চুক্তিতে বাংলাদেশ আনুমানিক 6,60,000 মেট্রিক টন গম ক্রয় করেছে, যার মধ্যে 3,50,000 মেট্রিক টন এরই মধ্যে সরবরাহ করা হয়েছে। মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি না করে ব্যবসায়ীদের সঠিক পথে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। অবৈধ পণ্য আনার কারণে কাস্টমসে জটিলতা হয় বলে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সোমবার দেশের কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের মালিকদের অথরাইজড ইকোনমিক অপারেটর সনদ তুলে দেন এনবিআর চেয়ারম্যান। এ সময় পিআরআই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর জায়েদি সাত্তার শুল্ক যৌক্তিকীকরণ ও বাণিজ্য নীতি উদারীকরণের তাগিদ দেন। সরকারের সচিবরাও পণ্য আমদানি সহজ করতে কাস্টমসের কার্যক্রম 24 ঘন্টা চালু রাখার পরামর্শ দেন। জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব আহরণে স্বয়ংক্রিয় অনলাইন পদ্ধতির ব্যবহারে জোর দেওয়া হচ্ছে, তবে সকল করদাতাকে খুশি করে সরকারি চাহিদা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব নয়। এরপরও সব সেবায় বৈষম্য দূর করতে কাজ চলছে। দেশের স্বার্থস্থানীয় শিল্পের সুরক্ষা নিশ্চিত করে বাণিজ্য সুবিধা বাড়ানো এবং সব আমদানি পণ্যের শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার আশ্বাস দেন তিনি। তাই এফওসিতে আমরা গার্মেন্টসের একদম শুরুর দিকে শুধু কাটিং এন্ড মেকিং করতাম, এরপরে আমরা এত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করলাম। এখন যদি আমরা আবার এফওসিকে এইভাবে এনকারেজ করি, তাহলে আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা বলবে আমাদের দেশকে কিনবে, যদি বিদেশ থেকে ফ্রি মালামাল নিয়ে এসে সেলাই করে বাইরে দিয়ে পাঠানো যায়। সুতরাং আমাদের দিক থেকে আসলে সমস্যাগুলো দুই দিকেই অ্যাড্রেস করতে হয়। ট্রেডকে যেমন আমরা ফ্যাসিলিটেট করবো, একইভাবে ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রটেক্ট করা। আমাদের যারা ব্যবসায়িক ভাইরা আছেন
তাদেরও চিন্তা করতে হবে যে আপনারা যাতে করে সঠিক রাস্তায় থাকেন এবং আপনারা যদি মিস ডিক্লারেশনটা না দেন। গাজীপুরে 2 সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক মা। মহানগরীর 41 নম্বর ওয়ার্ডের নয়নীপাড়া এলাকার রেল ক্রসিংয়ে সকাল 11টার দিকে ঘটনা ঘটে। পুলিশ জানান, মহানগরীর পুবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়নীপাড়া ফাটপার এলাকার রেল লাইনের উপরে মালা বেগম তার 2 সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও 2 সন্তানের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 3 জনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাফেজা খাতুন মালা কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। দেশের আরো কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জের ওয়াশপুর, খোলামোড়া ও খাগাইল এলাকায় গণসংযোগ চালিয়েছেন ঢাকা 2 আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। ঢাকা 2কে চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। বিএনপি সরকার গঠন করলে জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দীঘাপতিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় তিনি কথা বলেন। সারাদিন ব্যাপী আমরা খাগড়াছড়িতে নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিটের নামে সরল মনা ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। শরীয়তপুর 3 আসনে প্রতিদ্বন্দ্বী দল ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ধানের শীষের সমর্থনে একত্রিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। গোসাইরহাটের চৌকিদার বাড়িতে উঠান বৈঠকে তিনি একথা বলেন। কচুয়ায় চাঁদপুর 1 আসনের বিএনপি প্রার্থী ডক্টর আনম ও এহসানুল হক মিলনের সাথে মতবিনিময় করেছেন ব্যবসায়ী নেতারা। কচুয়া বাজারে ব্যবসায়ীদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তরিকুল ইসলাম। নরসিংদী 5 আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুলের সমর্থনে পথসভা হয়েছে। নিউ ইয়র্ক স্টেট ও নরসিংদী জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে রাধানগরের সাহেববাজার বালুর মাঠে এ পথসভা হয়। নকশা বহির্ভূত সড়ক নির্মাণের অভিযোগ তুলে রাজধানীর তুরাগ থানার খালপাড় এলাকায় মানববন্ধন হয়েছে। এতে অভিযোগ করা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়াই এলাকায় প্রায় 80 মিটার সড়ক সম্প্রসারণের কার্যক্রম চলছে। পরিকল্পনা রেমিটেন্স সেবা সহজ করতে মোবাইল আর্থিক সেবা নগদের সঙ্গে চুক্তি করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। রাজধানীর গুলশানে ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষে নগদ সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। এতে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর কিংবা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। চুক্তিতে শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেম উদ্দিন আহমেদ এবং নগদের পক্ষে ছিলেন প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির 9ম সমাবর্তন হয়েছে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় 1000 শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 3 মেধাবী শিক্ষার্থীকে IUBATর প্রতিষ্ঠাতা মিয়ান স্বর্ণপদক দেওয়া হয়। তাদের মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জনের জন্য শাহরিন খন্দকার পান সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আলিমুল্লাহ মিয়ান পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সমাবর্তন বক্তা ছিলেন কানাডার ইউনিভার্সিটি অফ রেজাইনার প্রেসিডেন্ট ডক্টর জেফ কেশেন। লালমাটিয়ার অ্যাভেরোয়েস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। মোহাম্মদপুর থানার বিপরীতে 7 মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আক্তারুজ্জামান। ছিলেন সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন হিউম্যানিটিজের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি সহ সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিন। ভোট হরণকারীরা পালিয়ে গেলেও নির্বাচন বাধাগ্রস্ত করছে একটি দল, বললেন তারেক রহমান। স্বাধীনতায় বিশ্বাস না করা দলকে ভোট দিলে দেশের সর্বনাশ হবে, মন্তব্য ফখরুলের। বিএনপিকে নিয়ে একসঙ্গে আন্দোলন করতে গিয়ে অনেক ছাড় দিয়েছে জামায়াত, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। বললেন, কাউকে পরোয়া করে না জামাত। সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। নির্বাচনে প্রচারণা জমে উঠেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রার্থীদের গণসংযোগ, নানা প্রতিশ্রুতি। হাসিনা বিরোধী আন্দোলনে চানখারপুলে 6 মার্ডারে সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, বিভিন্ন মেয়াদের সাজা
অপর 5 পুলিশ কর্মকর্তার। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।